ই রিকশা, এই নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? সুবিধা নাকি রাস্তার এক বিরাট সমস্যা? আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। আচ্ছা, এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে? আমার তো মনে হয় রাস্তায় বেরোলে কমবেশি আমাদের সবারই এই অভিজ্ঞতা হয়। মানে ১০ টাকার ভাড়ার জন্য জীবন নিয়ে টানাটানি। এই যে একটা সাধারণ মানুষের ক্ষোভ, ঠিক এখান থেকেই শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। তো এই যে রাস্তার প্রতিদিনের মাথা ব্যথা, সত্যি বলতে কি, ভারতের রাস্তায় ই রিকশার যে দাপট, যে বিশৃঙ্খলা, সেটা তো এখন আমাদের রোজকার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই না? এটা কিন্তু শুধু জ্যামের ব্যাপার না, এর থেকে অনেক বেশি কিছু। এই যে দেখুন, প্রতিদিনের বিপদগুলো হুট করে কোনো ইন্ডিকেটর ছাড়া ইউটার্ন নিয়ে নিল, কিংবা ধরুন শুধু একটা প্যাসেঞ্জার তোলার জন্য এমনভাবে গাড়িটা চালালো যেন আর কিছুই চোখে পড়ছে না। প্রয়াগরাজের সেই মর্মান্তিক ঘটনাটার কথা মনে আছে? একটা আচমকা ইউটার্নের জন্য ২১ বছরের একটা তরতাজা ছেলে মারা গেল। আর ওই যে স্কুল টাইমে ৪ জনের সিটে ১০-১২টা বাচ্চাকে ঠুসে নিয়ে যাওয়া, ভাবলেই তো গা শিউরে ওঠে। কিন্তু জানেন সবথেকে অবাক করার মতো ব্যাপার কোনটা? যে ই রিকশাকে নিয়ে এত অভিযোগ, এত মাথা ব্যথা, সেটার শুরুটা হয়েছিল কিন্তু একেবারে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এর পেছনের গল্পটা কিন্তু একদম অন্যরকম। গল্পটা শুরু হয় ১৯৯৫ সালে। ডক্টর অনিল রাজবংশী ভাবলেন, এই যে একজন মানুষ আরেকজন মানুষকে টেনে নিয়ে যাচ্ছে, এই সাইকেল রিকশার প্রথাটা তো ভীষণ অমানবিক, এটা বদলাতে হবে। এই চিন্তা থেকেই ২০০০ সালে তিনি বানিয়ে ফেললেন ভারতের প্রথম ই রিকশা প্রোটোটাইপ। নাম দিলেন অ্যালেক্সা। কিন্তু সমস্যাটা হলো ব্যাটারির দাম ছিল অসম্ভব বেশি, আর সরকারের থেকেও কোনো সাহায্য আসলো না। ফলে ভালো উদ্যোগটা এগোতে পারল না। আর তারপর কি হলো? ২০১২ সাল নাগাদ বাজারটা ছেয়ে গেল সস্তা চাইনিজ পার্টস দিয়ে বানানো কোনো নিয়মকানুন ছাড়া ই রিকশায়। যখন এগুলোকে ব্যান করার কথা উঠল, ডক্টর রাজবংশী কিন্তু একটাই কথা বলেছিলেন, ব্যান করবেন না, নিয়ন্ত্রণ করুন। তাহলে প্রশ্নটা হলো, এত ভালো একটা চিন্তা থেকে জন্ম নেওয়া একটা গাড়ি কিভাবে গোটা দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো? মানে ভুলটা কোথায় হলো? এর পেছনে যদি আমরা খুঁজি, তাহলে দেখব মূলত ৩টে বড় কারণ আছে। চলুন এক এক করে সেই কারণগুলোই দেখা যাক। এই সমস্যার মূল আসলে ৩টে জায়গায়। ১ নম্বর চালক, ২ নম্বর গাড়িটার ডিজাইন বা নকশা, আর ৩ নম্বর পুরো সিস্টেমটাই। তো প্রথমে আসা যাক চালকের কথায়। বেশিরভাগেরই তো কোনো ট্রেনিং নেই, দায়িত্ববোধও কম। একটা অদ্ভুত সাওয়ারি রিফ্লেক্স কাজ করে এদের মধ্যে। মানে যাত্রী দেখলেই ধাঁ করে ব্রেক। পেছনে গাড়ি আসছে কি বাইক উল্টে পড়ছে কিচ্ছু যায় আসে না। আর ট্রাফিক রুলস, সে তো ছেড়েই দিন। রেড লাইট ভাঙা, উল্টো দিক দিয়ে গাড়ি ছোটানো, এগুলো তো এখন জলভাত হয়ে গেছে। এবার দেখুন ডিজাইন বা নকশার সমস্যাটা। একটা দেশলাই বাক্সকে খাড়া করে দাঁড় করালে যেমন হয়, ই রিকশার অবস্থাও অনেকটা সেরকম। মানে চাকাগুলো ছোট, বেসটা সরু, অথচ ওপরের বডিটা বেশ উঁচু আর ভারী। এর ফলে কি হয়? গাড়িটা মারাত্মক আনস্টেবল বা অস্থিতিশীল। আর যখনই ওটাতে বেশি লোক ওঠে, মানে ওভারলোডিং হয়, তখন তো আর কথাই নেই। সেন্টার অফ গ্র্যাভিটিটা আরও উপরে উঠে যায়, আর হালকা একটা মোড় ঘুরতে এই গাড়িটা পট করে উল্টে যেতে পারে। শুধু তাই না, ভেবে দেখুন তো, এই গাড়িটা আসলে কি? চাকার ওপর বসানো একটা খোলা খাঁচা ছাড়া আর কিছুই না। কোনো দরজা নেই, সিটবেল্ট তো দূরের কথা। তার মানে অ্যাক্সিডেন্ট হলে যাত্রীদের বাঁচানোর মতো কিচ্ছু নেই, ছিটকে সোজা রাস্তার ওপর। ফলাফলটা যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা সবাই আন্দাজ করতে পারি। আর ৩ নম্বর সমস্যাটা হলো সিস্টেমের। একটা উদাহরণ দিই, দিল্লি। সেখানে রেজিস্টার্ড ই রিকশার সংখ্যা কত জানেন? ১,২০,০০০-এর বেশি। কিন্তু আন্দাজ করা হয় রাস্তায় চলে তার প্রায় ডাবল। মানে যতগুলো লিগ্যাল ততগুলি প্রায় ইল্লিগ্যাল। এই একটা তথ্যই তো বলে দেয় যে আমাদের সিস্টেমটা আসলে কতটা ভেঙে পড়েছে। আসল ব্যাপারটা কি জানেন? এই যে হাজার হাজার ই রিকশা আমরা রাস্তায় দেখি, এগুলোর বেশিরভাগই কিন্তু কোনো বড় ফ্যাক্টরিতে তৈরি হয় না। এগুলোকে বলা চলে অ্যাসেম্বলড, ম্যানুফ্যাকচার না। মানে চায়না থেকে সস্তা যাচ্ছে তাই কোয়ালিটির পার্টস এনে এখানকার ছোটোখাটো গ্যারাজে জোড়াতালি দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়। মোটর, ব্রেক, কন্ট্রোলার, কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নেই। এটা তো একটা ছটা সিস্টেম ফেলিয়ার। এই সব কিছু দেখে শুনে আমাদের মতো সাধারণ মানুষের মাথায় একটাই সমাধান আসছে, তাই না? যে ধুর, এগুলোকে ব্যান করে দিলেই তো হয়। কিন্তু এই যে এত সহজ সমাধানটা, এটা কি আদৌ কোনো সমাধান নাকি একটা মস্ত বড় ভুল? হ্যাঁ, এই প্রশ্নটাই তো সবার মনে। এত যখন ঝামেলা, তাহলে সরকার কেন একবারে এগুলোকে রাস্তা থেকে তুলে দিচ্ছে না? চলুন এবার এই সহজ দেখতে প্রশ্নটার পেছনের জটিল উত্তরটা খোঁজা যাক। দেখুন, ব্যান করে দিলে কি হবে? হ্যাঁ, এটা ঠিক যে কিছুদিনের জন্য হয়তো রাস্তাঘাট ফাঁকা লাগবে, জ্যাম কমবে, কিন্তু এর উল্টো পিঠটাও তো দেখতে হবে। দীর্ঘমেয়াদে এর প্রভাব কিন্তু মারাত্মক।
ভাবুন তো, লক্ষ লক্ষ চালকের রুটি-রুজি চলে যাবে, গরিব মানুষদের যাতায়াতের খরচ আর ভোগান্তি দুটোই বাড়বে, অটোর ভাড়া আকাশছোঁয়া হয়ে যাবে। মানে সমস্যাটা কিন্তু মিটবে না, শুধু এক রূপ থেকে আরেক রূপে বদলে যাবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে যেটা আমরা প্রায়ই ভুলে যাই। জানেন কি, এই রিকশাগুলোর জন্য ভারতে প্রতিদিন প্রায় 5 কোটি লিটার পেট্রোল সাশ্রয় হয়। ভাবুন একবার, পরিবেশের জন্য এটা কতটা ভালো। শুধু তাই না, দেশের টাকাও তো বাঁচে। সুতরাং সোজা কথায় কোনো কিছুকে স্রেফ ব্যান করে দেওয়াটা আসলে সমস্যার গভীরে না যাওয়ার একটা অজুহাত। এটা এক ধরনের লেজি গভর্নেন্স বা অলস শাসন। মানে আপনি রোগের চিকিৎসা করছেন না, শুধু ব্যথার জায়গায় একটা ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছেন। আসল রোগটা তো ওই ভাঙা সিস্টেমটার। তাহলে ব্যান যদি সমাধান না হয়, তাহলে সমাধানটা কি? উত্তরটা হল স্মার্ট রেগুলেশন, মানে এমন একটা বুদ্ধিদীপ্ত ব্যবস্থা যা সমস্যার গোড়ায় গিয়ে ঘা দেবে। আমাদের লক্ষ্যটা কিন্তু রিকশাকে রাস্তা থেকে তুলে দেয়া নয়। লক্ষ্যটা হলো এই যে একটা অগোছালো আনঅর্গানাইজড সেক্টর, এটাকে একটা ফর্মাল বা নিয়মতান্ত্রিক সিস্টেমের আওতায় নিয়ে আসা। একে বাদ দেয়া নয়, বরং সিস্টেমের একটা অংশ করে তোলা। আর তার জন্য একটা 4 দফা প্ল্যান দরকার। কি কি? 1. গাড়ির সংখ্যাকে কন্ট্রোল করা। 2. এদের জন্য আলাদা জোন আর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। 3. চালকদের প্রপার ট্রেনিং দিয়ে প্রফেশনাল বানানো। আর 4. নিয়মকানুন মানানোর জন্য টেকনোলজির ব্যবহার করা। এই যেমন ধরুন প্রথম পয়েন্টটা, সায়েন্টিফিক ক্যাপ। এটা আবার কি জিনিস? খুব সোজা। মানে একটা শহরের রাস্তা কতটা চওড়া, লোকসংখ্যা কত, ট্রাফিকের চাপ কেমন, এই সব ডেটা দেখে সায়েন্টিফিক্যালি ঠিক করা হবে যে ওই শহরে ঠিক কতগুলো রিকশা চলার পারমিশন পাবে। যা খুশি গাড়ি নামিয়ে দিলাম সেটা আর চলবে না। এরপর আসছে জোনিং। জিপিএস টেকনোলজি ব্যবহার করে পুরো শহরকে বিভিন্ন জোনে ভাগ করে দেওয়া হবে। মানে পরিষ্কার বলে দেওয়া থাকবে কোন রাস্তায় রিকশা চলবে আর কোনটায় চলবে না। যেমন ধরুন, হাই স্পিড ফ্লাইওভার বা মেইন রোডে এই ধীর গতির গাড়িগুলোকে ঢুকতে না দেওয়া। এতে ট্রাফিকের ফ্লো ঠিক থাকবে। এই সব কিছুকে যদি একসাথে জুড়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু একটা কমপ্লিট সলিউশন বেরিয়ে আসে। ভাবুন তো, প্রত্যেকটা গাড়িতে স্পিড গভর্নর লাগানো থাকবে, মেট্রো স্টেশনের পাশে ডেডিকেটেড পার্কিং আর ব্যাটারি সোয়াপিংয়ের ব্যবস্থা থাকবে, চালকদের জন্য থাকবে বাধ্যতামূলক ট্রেনিং, লাইসেন্স আর ইউনিফর্ম, আর কে নিয়ম ভাঙছে সেটা ধরার জন্য শুধু পুলিশ নয়, কাজ করবে স্মার্ট ক্যামেরা আর জিপিএস ট্র্যাকিং। একটা পুরো ইকোসিস্টেম। কাজেই দিনের শেষে আসল প্রশ্নটা কিন্তু এটা নয় যে রিকশা ব্যান হবে কি হবে না। আসল প্রশ্নটা হলো, একেবারে সাধারণ মানুষের প্রয়োজন থেকে যে উদ্ভাবনটার জন্ম, সেই গ্রাসরুট ইনোভেশনটাকে আমরা কিভাবে আমাদের ফর্মাল সিস্টেমের সাথে ইন্টেলিজেন্টলি জুড়ে দিতে পারি। আমাদের কিন্তু এই উত্তরটাই খুঁজতে হবে।